নমস্কার বন্ধুরা, রুমার গল্পের দুনিয়ায় আপনারা সকলে স্বাগত। আজ আপনারা শুনবেন দীপঙ্কর দাশের লেখা গল্প মেম বৌমার ছাদ। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন শুরু করছি আজকের গল্প মেম বৌমার ছাদ। গল্প পাঠে আমি রুমা। কদিন হলো কার্তিক পেরিয়ে অঘ্রাণ পড়েছে। নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ এখন। যদিও এই সময়টায় খোদ কলকাতা শহরে শীতের ন্যূনতম অনুভূতি টের পাওয়া যায় না, এমনকি দিনের বেলায় তো বটেই। রাতেও ফ্যান চালু রেখে ঘুমোতে হয়, হয়তো বড়জোর ফ্যানের গতিটাকে কমিয়ে রাখতে হয়। এর বেশি কিছু পরিবর্তন ঘটে না আবহাওয়ায়। তবে শহরের একেবারে দক্ষিণ শহরতলি ছাড়িয়ে নরেন্দ্রপুর এলাকার সংলগ্ন তেঁতুলতলায় কিন্তু ইতিমধ্যেই, বিশেষ করে মাঝরাত্রে এবং সকালের দিকটায়, শীতের মৃদু স্পর্শ বেশ স্পষ্ট হয়ে উঠেছে। রাতে ফ্যান চালানো তো দূরের কথা, শোয়ার সময় একটা হালকা চাদর ভাঁজ করে পায়ের দিকে রেখে দিতে হয়, আর মাঝরাতে ঘুমের ঘোরে সেই চাদর টেনে নিয়ে গায়ে চাপা দিতেও হয়। যে বছর অনিমেষ এবং কাবেরীর দাম্পত্যের ঘরে তাদের ভালোবাসার প্রথম সন্তানের আবির্ভাব ঘটেছিল, তখনও অনিমেষ তার স্ত্রীকে নিয়ে উত্তর কলকাতার বাগবাজার এলাকার এক সরু গলির ভেতর প্রায় দম চাপা একটি পুরনো দোতলা বাড়ির একতলার দুটি আলো বাতাসহীন ঘরে ভাড়াটে হিসেবে বাস করত। সেই সময়ে কাবেরী প্রথম সন্তানকে, অর্থাৎ অনিমেষের জ্যেষ্ঠ পুত্র নিরঞ্জনকে জন্ম দেওয়ার 3 মাসের মাথায় প্রথম অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থতা বলতে শ্বাসকষ্ট, সর্দি নেই, কাশি নেই, সামান্য জ্বরজারি নেই, তবু শ্বাসকষ্ট। বিশেষ করে বাচ্চা সামলে সারাদিনের সাংসারিক কাজকর্ম সেরে কাবেরী যখন রাতের শয্যা গ্রহণ করত, ঠিক তখনই ও শ্বাসকষ্টটা জাগিয়ে উঠত। ডাক্তার অনিমেষকে আশ্বস্ত করে বলেছিলেন, প্রসবের পরে এদেশের মায়েরা পর্যাপ্ত বিশ্রাম এবং পুষ্টিকর খাদ্য পায় না বলে এ ধরনের শ্বাসকষ্টের শিকার হয়ে পড়ে। অ্যানিমিয়া থেকেও এরকম শ্বাসকষ্ট হতে পারে, তবে চিন্তার কিছু নেই। একটা আয়রন টনিক আর মাইল্ড ট্র্যাঙ্কুলাইজার লিখে দিচ্ছি। আপনিও দেখবেন পেশেন্টের রেগুলার হেলদি ডায়েট যেন মেনটেন করা হয়, তাহলেই এই সব উপসর্গ কেটে যাবে। আর আশ্চর্যের এটাই যে মাসখানেকের মধ্যে কাবেরীর ওই রহস্যময় শ্বাসকষ্টের উপসর্গগুলি কেটে গিয়েছিল। অনিমেষ হাঁপ ছেড়ে বেঁচেছিল। নিরঞ্জনের বয়স যখন সবে 4 পূর্ণ করেছে, বাগবাজারেরই এক নামী ইংলিশ মিডিয়াম স্কুলে কেজি 1-এ ভর্তি হয়েছে। কাবেরীর শরীর স্বাস্থ্যেও জেগে উঠেছে ঔজ্জ্বল্য। ঠিক সেই সময় অনিমেষের ইচ্ছায় কাবেরী দ্বিতীয় সন্তানকে গর্ভে ধারণ করেছিল। কাবেরী এবং অনিমেষ আন্তরিকভাবেই চেয়েছিল সন্তান যখন আসছেই তবে সে সন্তান কন্যাই হোক। কিন্তু নির্দিষ্ট সময়ে কাবেরী যখন দ্বিতীয় সন্তানের জন্ম দিল, তখন দেখা গেল সেও পুত্র। আর পূর্বের অভিজ্ঞতা দ্বারা চালিত হয়ে প্রসবের পরে অনিমেষ ন্যূনতম ঝুঁকি নেয়নি। যে নার্সিংহোমে কাবেরী দ্বিতীয় পুত্র সুরঞ্জনের জন্ম দিয়েছিল, সেই নার্সিংহোম থেকে রিলিজ পাওয়ার দিনেই অনিমেষ নার্সিংহোমেরই এক ট্রেন্ড একে সঙ্গে করে বাড়ি নিয়ে এসেছিল। ততদিনে অনিমেষের চাকরির এক ধাপ উন্নতি হয়েছে, ফলে আর্থিক ক্ষমতাও কিঞ্চিত বৃদ্ধি পেয়েছে। তাই ডে এবং নাইট শিফটের জন্য চাইল্ড কেয়ার সম্পর্কিত কাজে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত 2 জন পৃথক আয়া নিযুক্ত করার বিলাসিতাটা অনিমেষ দেখাতে পেরেছিল। সেই সঙ্গে কাবেরীর দৈনন্দিনের খাদ্য তালিকায় সুষম পুষ্টি এবং ভিটামিনের ব্যবস্থাও করেছিল অনিমেষ। এই সতর্কতার জন্যই হোক কিংবা অন্য কোনো শারীরবৃত্তীয় কারণেই হোক, দ্বিতীয় সন্তান সুরঞ্জনকে জন্ম দেওয়ার পরে কখনো শ্বাসকষ্টের উপসর্গগুলি কাবেরীর শরীরে দেখা দেয়নি। নিরঞ্জন স্কুল জীবনের প্রথম থেকেই অসম্ভব ভালো মেধার পরিচয় দিতে শুরু করেছিল। এই মেধার উৎকর্ষ নিরঞ্জনের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেতে শুরু করেছিল।
নিরঞ্জনের যখন ক্লাস 9, মাধ্যমিক পরীক্ষার দৌড় শুরুর দাগে এসে দাঁড়িয়েছে। সেই সময় নিরঞ্জনের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় অনিমেষ এবং কাবেরীকে স্কুলে ডেকে এনে বলেছিলেন, যদিও আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করি সব ছাত্রদের প্রতি সমান অ্যাটেনশান দেওয়ার জন্য, তবু তার তো একটা লিমিট আছেই। তাই বলছিলাম, আপনারাও যদি আপনাদের ছেলের পেছনে বাড়িতে একটু নজর দেন, তাহলে আমরা শিওর যে আপনাদের ছেলের দৌলতে আমাদের স্কুলটা মাধ্যমিকের মেধা তালিকায় নাম তুলতে পারবে। এমনিতেই কাবেরী অনেক নিচু ক্লাস থেকেই নিরঞ্জনের পেছনে লেগেছিল। নিরঞ্জন 4র্থ শ্রেণী থেকে 5ম শ্রেণীতে ওঠার পর থেকে তিনজন গৃহশিক্ষককে নিরঞ্জনের জন্য নিযুক্ত করেছিল অনিমেষ। নিরঞ্জন কেবল মেধাবীই নয়, অত্যন্ত অধ্যবসায়ী ছাত্র। ক্লাস 5 থেকে অনেক রাত পর্যন্ত পড়ার অভ্যাসটাকে সে রপ্ত করে নিয়েছিল। ক্লাস 9-এর শুরুতে নিরঞ্জনের জন্য সাবজেক্ট পিছু একজন করে অভিজ্ঞ প্রাইভেট টিচার নিয়োগ করে দিল অনিমেষ। এছাড়া এখানে মক টেস্ট, ওখানে অ্যাপটিটিউড টেস্ট দিয়ে মাধ্যমিক পরীক্ষার জন্য ছেলেকে উপযুক্তভাবে গড়ে তোলার বিষয় তো ছিলই। আর কাবেরীও সংসারের কাজকর্ম সেরে নিরঞ্জনের সঙ্গে রাত জাগা থেকে শুরু করে ছেলেকে বিভিন্ন কোচিং সেন্টারে নিয়ে যাওয়া ও নিয়ে আসার কাজগুলি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করছিল। নিরঞ্জনের পেছনে এত অর্থ এবং শ্রম বিনিয়োগ ব্যর্থ হয়নি। নিরঞ্জনের নাম মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকার প্রথম 10 জনের সঙ্গে প্রত্যাশা মতোই সংবাদপত্রে স্থান পেল। 3য় স্থান অধিকার করল নিরঞ্জন। নিরঞ্জনের নামের সঙ্গে ও স্কুলের শিক্ষক মহাশয়গণের প্রত্যাশা মতোই নিরঞ্জনের স্কুলের নামটাও স্থান পেল সংবাদপত্রের পাতায়। কিন্তু মাধ্যমিক পরীক্ষায় তো শেষ কথা নয়। নিরঞ্জনের প্রধান শিক্ষকের পরামর্শ মতো মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকের জন্য নিরঞ্জনকে প্রস্তুত করার জন্য বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন প্রাইভেট টিউটরের কোচিং ক্লাসে অনিমেষ ভর্তি করিয়ে দিয়েছিল। হায়ার সেকেন্ডারির জন্য বরাদ্দ 2 বছরেরও কম সময়ের মধ্যে যে বিশাল সিলেবাস নির্দিষ্ট করা আছে, বিশেষ করে বিজ্ঞান শাখার ক্ষেত্রে, তা কেবল সম্পূর্ণ করাই নাকি যে কোনো ছাত্রছাত্রীর পক্ষে অত্যন্ত দুরূহ কাজ। বিষয়গুলির ওপর সম্যক ব্যুৎপত্তি জন্মানো তো পরের কথা। মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল ফল করা বহু কৃতী ছাত্রছাত্রীও নাকি কেবল সময়াভাবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তলিয়ে যায়। প্রধান শিক্ষকের এই সতর্কবার্তা কাবেরীকেও দারুণভাবে প্রভাবিত করেছিল। অথচ মাধ্যমিকের মতো হায়ার সেকেন্ডারি স্তরে প্রতি সাবজেক্ট পিছু বাড়িতে এসে নিরঞ্জনকে পড়িয়ে যাওয়ার মতো টিউটার পাওয়া সম্ভব নয়। আর যদিও বা পাওয়া গেছিল, তাদের পারিশ্রমিকের অঙ্কটা এমনই বেশি ছিল যা দেওয়া অনিমেষের পক্ষে একেবারেই অসম্ভব। ফলে প্রাইভেট টিউটারদের কোচিং ক্লাসেই ছুটতে হতো কাবেরীকে ছেলেকে সঙ্গে নিয়ে। ফলে নিরঞ্জনের স্কুলের পরে কাবেরীকে নিরঞ্জনকে সঙ্গে নিয়ে আজ ইংরেজি কোচিং ক্লাসে, কাল ফিজিক্সের কোচিং ক্লাসে, পরশু কেমিস্ট্রি ক্লাসে যেমন হাজির হতে হতো, যতক্ষণ ক্লাস শেষ না হচ্ছে ততক্ষণ কোচিং ক্লাসের কাছাকাছি কোনো পার্ক, কোনো বাড়ির রকে কিংবা হয়তো নিছকই দাঁড়িয়েই অপেক্ষা করতে হতো। ঘণ্টা 3 পরে কোচিং ক্লাস থেকে ছাড়া পাওয়ার পরে ছেলেকে নিয়ে আবার ছুট লাগাতে হতো বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরতে ফিরতে রোজই রাত 10টা, 10:30 বেজে যেত। বাড়ি ফিরেও কি দুদণ্ড বিশ্রাম নেওয়ার অবকাশ পেত নাকি কাবেরী? দ্রুত রাতের খাওয়া দাওয়া সেরে পুনরায় নিরঞ্জনের রাত জেগে পড়ার সময় কাবেরীকে নিরঞ্জনের পাশে ঠায় বসে থাকতে হতো। নিরঞ্জনের একা একা রাত জাগতে নাকি ভয় লাগতো, পড়ায় মন বসতে চাইতো না। পাশে মা বসে থাকলে সেই ভয় লাগে না নিরঞ্জনের, এক মনে পড়তেও পারে। ছেলের ভবিষ্যতের কথা ভেবে কাবেরী এটুকু ধকল হাসি মুখেই সয়ে নিয়েছিল। রাত 2টোর পর নিরঞ্জনের শরীর ঘুমে ঢলে পড়ার পর নিরঞ্জনকে বিছানায় শুইয়ে দিয়ে মশারি টাঙিয়ে নিজে শুতো। এবারও নিরঞ্জন বাবা মার শ্রম এবং অকাতরে অর্থ ব্যয়ের প্রতিদান দিতে কার্পণ্য করেনি। উচ্চ মাধ্যমিকেও বিজ্ঞান শাখায় কেবল যথেষ্ট উজ্জ্বল ফলই করল না, পুনরায় মেধা তালিকার মধ্যে সেই 3য় স্থান অধিকার করল।
নিরঞ্জনের এই অসামান্য সাফল্যের সংবাদটা শোনার পরেই কাবেরী সেদিন হঠাৎ করে দাঁড়ানো অবস্থা থেকে কাটা গাছের মতো ঘরের মেঝের ওপর পড়তে বসেছিল। ভাগ্য বলতে হবে, সেদিন বড় ছেলের ফল প্রকাশ উপলক্ষে অনিমেষ অফিস যায়নি। পাড়ারই এক কম্পিউটার নেট সাইট থেকে নিরঞ্জনের রেজাল্ট দেখে অনিমেষ নিজেই জানিয়েছিল সংবাদটা কাবেরীকে। ফলে অনিমেষের পক্ষে 2 হাত বাড়িয়ে পতনোদ্যত স্ত্রীকে ধরে ফেলা সম্ভব হয়েছিল। কোনো রকমে পাঁজা কোলা করে তুলে কাবেরীকে বিছানায় শুইয়ে দিয়ে অনিমেষ ছুটেছিল বাগবাজার মিলনসংঘ ক্লাবে। ছেলেদের সংবাদ দিতেই ওরা দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে কাবেরীকে তুলে নিয়ে অনিমেষকে সঙ্গে নিয়ে আরজিকর হাসপাতালের এমার্জেন্সিতে হাজির হয়েছিল। একটানা 7 দিন আইসিসিইউ এর বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কাবেরী জয়লাভ করে। আর আরও 7 দিন জেনারেল বেডে ডাক্তারদের ক্লোজ অবজারভেশনে থেকে 2 সপ্তাহ পরে কাবেরী যখন বাড়ি ফিরল, তখন অনিমেষের মনে মধ্যশ্রাবণের ঘন কালো মেঘের স্তূপ জায়গা করে নিয়েছে। ততদিনে নিরঞ্জনেরও আইআইটির জয়েন্টেরও ফল প্রকাশিত হয়ে গেছে। নিরঞ্জন কানপুর আইআইটিতে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পড়ার সুযোগ পেয়েছে। জ্যেষ্ঠ পুত্রের এমন জোড়া সাফল্যও অনিমেষের মুখের উপর জমা শ্রাবণের ঘন কালো মেঘকে এতটুকু হালকা করতে পারেনি। কারণ নিরঞ্জনের মতো রত্নতুল্য পুত্রের জন্ম দেওয়ার মাস তিনেকের মাথায় কাবেরীর শরীরে যে অসুখটা নিছকই সাময়িক শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে দেখা দিয়েছিল, আর যে উপসর্গটা পাড়ার ডাক্তারের প্রেসক্রাইব করা সামান্য কিছু ওষুধ এবং পথ্যের দৌলতে অল্প কয়েকদিনের মধ্যে চাপা পড়ে গিয়েছিল, সেই নিরঞ্জনের স্কুল জীবনের সূচনা থেকে শেষ পর্যন্ত তার পেছনে অমানসিক শ্রম দিতে দিতে কাবেরী যে সেই পুরনো অসুখটাকে শেষ সীমায় নিয়ে এসেছিল, সেই খবর নিরঞ্জনের উচ্চ মাধ্যমিকের অসামান্য সাফল্য শুনে অজ্ঞান হয়ে হাসপাতালের আইসিসিইউতে ভর্তি না হলে অনিমেষ জানতেই পারত না। কাবেরীকে রিলিজ করার সময় অ্যাটেন্ডিং ডাক্তার অনিমেষকে বুঝিয়ে দিয়েছিলেন কাবেরীর অসুখটার চরিত্র। বহুদিন থেকেই নাকি কাবেরীর হৃদযন্ত্রে রক্ত সরবরাহকারী প্রধান ধমনীগুলি সংকুচিত হয়ে আসছে। করোনারি আর্টারিগুলির নিজে থেকে সংকুচিত হওয়ার প্রবণতা নাকি নিতান্ত বিরল ঘটনা। এই রোগে আক্রান্ত পেশেন্টের সংখ্যা নাকি কোটিতে গুটিক। তেমন কার্যকরী চিকিৎসাও নেই এই রোগের। তাহলে উপায়? জিজ্ঞেস করেছিল বিপন্ন অনিমেষ। ডাক্তার বলেছিলেন, কিছু ওষুধ লিখে দিলাম অ্যাডভাইস শিটে, সঙ্গে একটা স্প্রেও থাকলো, এগুলো নির্দেশ মতো ব্যবহার করতে হবে। তেমন প্রয়োজন পড়লে অক্সিজেনও দিতে হবে। এর জন্য ঘরে সবসময় অক্সিজেন সিলিন্ডার মজুদ রাখবেন। আর কমপ্লিট বেড রেস্ট। বাড়ির কাজকর্ম, বিশেষ করে রান্না বান্না করা একদম বন্ধ রাখতে হবে। অনিমেষ যখন ডাক্তারের প্রেসক্রিপশান আর অ্যাডভাইস মেমো নিয়ে চেম্বার ছাড়ার জন্য পা বাড়িয়েছিল, তখন ডাক্তার বলেছিলেন, আর হ্যাঁ, পেশেন্টের মুখে শুনলাম আপনার প্রেজেন্ট রেসিডেন্সটা শহরের বাগবাজার এলাকার এক কনজেস্টেড ন্যারো লেনের ভেতরে। তেমন রোদ বাতাস ঢোকে না। পারলে রেসিডেন্সটা বদলে কোথাও একটু খোলামেলা গাছগাছালি আছে এমন কোনো জায়গায় পেশেন্টকে নিয়ে রাখতে পারেন। তাহলে ওর বেঁচে থাকার সময়টাকে আরও একটু দীর্ঘ করতে পারবেন। এরপর অনিমেষের মুখের ওপর শ্রাবণের কালো মেঘ জমবে না তো কি আশ্বিনের নীল আকাশ উঁকি দেবে? একদিকে কানপুর আইআইটিতে হস্টেলে থেকে নিরঞ্জনের পড়াশুনোর বিশাল খরচ, অন্যদিকে রাঁধুনি এবং ঠিকে কাজের বউয়ের পেছনে একগাদা টাকা ঢালা, সেই সঙ্গে কাবেরীর ওষুধপথ্যের ব্যয় সামলানো। অনিমেষ তখন যেন হাল ভাঙা কোনো জলযানের বিপন্ন যাত্রী। তবু কাবেরীর কথা ভেবেই, কাবেরীর নিছক বেঁচে থাকার পর্বটাকে দীর্ঘায়িত করার অভিপ্রায়ে অনিমেষ ডাক্তারের কথা মতো শহরের উত্তর দক্ষিণ উভয় দিকে শহরতলি ছাড়িয়ে আরও একটু রিমোটে বাসস্থান খোঁজার কাজও চালিয়ে গেল। মাস 6 মধ্যেই অনিমেষের এক সহকর্মী অপরেশবাবুর মারফত দক্ষিণে শহরতলি ছাড়িয়ে নরেন্দ্রপুর সংলগ্ন তেঁতুলতলার এই 3 ঘর বিশিষ্ট বাড়িটার সন্ধান পেয়ে ধার দেনা করে কিনে ফেলেছিল।
বাড়িটা নতুনই বলা চলে। এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, যিনি আবার অপরেশবাবুর সম্পর্কিত মামা হন, বানিয়েছিলেন শেষ জীবনটা স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রকৃতির সান্নিধ্যে কাটাবেন বলে। তাদের এক পুত্র, সেও ইঞ্জিনিয়ার। শিবপুর থেকে পাশ করে বেরিয়ে আমেরিকায় চলে গেছে, ওখানেই সেটেল করেছে। ছেলের বিয়েও দিয়েছেন তার বাবা মা, তাদের একটি কন্যাও জন্মেছে। তাই পুত্র এবং পুত্রবধূ তাদের বাবা মাকে এদেশে নিঃসঙ্গ জীবন নিয়ে দিন কাটাতে দিতে রাজি নয়, নিজেদের কাছেই নিয়ে গিয়ে রাখতে চায়। ফলে অপরেশবাবুর মামা বেশ কিছুটা সুবিধাজনক অর্থমূল্যে অনিমেষকে বাড়ি বিক্রি করে ছেলের কাছে চলে গেছেন। সেই বাড়িতেই দেখতে দেখতে আজ কত বছর পেরিয়ে গেল। যে বছর নিরঞ্জন ইলেকট্রনিক্সের উজ্জ্বল স্নাতক হয়ে কানপুর আইআইটি থেকে বেরুলো, সেই বছরই নিরঞ্জন আমেরিকার নিউ জার্সি শহরে প্রতিষ্ঠিত এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট সংস্থা থেকে ডাক পেয়েছিল তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে যোগ দেওয়ার জন্য। ততদিনে কাবেরী সম্পূর্ণ অর্থেই শয্যাশায়ী, আর অনিমেষও তার চাকরি জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছে। খুব প্রত্যাশা ছিল নিরঞ্জন যখন নিজের যোগ্যতায় শিক্ষাজীবন শেষ করেছে, তখন বাড়ির জ্যেষ্ঠ পুত্র হয়ে অন্তত মার অবদানের কথা ভেবেই এদেশেই চাকরি করে মার পাশে দাঁড়াবে। কারণ নিরঞ্জনের হাতে তখনই তিনটে দেশীয় সংস্থার লোভনীয় চাকরির অফার এসেছিল। অনিমেষকে কিছু বলার সুযোগটুকু পর্যন্ত দেয়নি কাবেরী। তখন কাবেরী সামান্য কথা বলার ক্ষমতাটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে। একটি শব্দও পরিষ্কার করে উচ্চারণের জন্য যেটুকু চাপ পড়ে হৃদযন্ত্রে, সেটুকু চাপও সহ্য করার ক্ষমতা ছিল না হৃদযন্ত্রের। তবু ইঙ্গিতে, ইশারায় কাবেরী অনিমেষকে জানিয়ে দিয়েছিল, নীরুকে কিছু বলো না, আমি যেন কোনো অবস্থাতেই ও জীবনে উন্নতি করার পথে বাধা হয়ে না দাঁড়াই, ওকে যেতে দাও। নিরঞ্জন সেই যে গেল তো গেলই, সামান্য পৌঁছ সংবাদটুকুও দিল না। বছর দুই পরে অনিমেষও তার কর্মজীবন থেকে অবসর নিল। সরকারি চাকুরে হওয়ার দৌলতে অবসরকালীন নানা খাতে প্রাপ্ত বেশ লোভনীয় পরিমাণের থোক টাকাও পেল অনিমেষ। এর ওপর পেনশন তো আছেই। আর ঠিক এমন সময় দীর্ঘ 2-2.5 বছর পরে নিরঞ্জনের একটি এয়ারমেল পেল অনিমেষ। নিরঞ্জন বিয়ে করতে চলেছে। তারই সংস্থার মালিকপক্ষের এক আমেরিকান কন্যার সঙ্গে তার বিয়ে পাকা হয়ে গেছে। এয়ারমেল যখন পেল অনিমেষ, হিসেব করে দেখল পত্রে উল্লেখিত বিয়ের তারিখটা সেদিনের সঙ্গে মিলে গেছে। খবরটা কাবেরীকে অত্যন্ত শান্ত গলায় দিল অনিমেষ। শুনছ, আজ তোমার নিরঞ্জনের বিয়ে, এক মেম পুত্রবধূ পেয়েছ তুমি। সংবাদটা শুনে কাবেরীর রক্ত স্বল্পতায় আক্রান্ত ফ্যাকাশে মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠেছিল। ইঙ্গিতে জানিয়েছিল, তাই নাকি? আজ আমার নীরুর বিয়ে? ডল পুতুলের মতো মেয়ে বৌমা পেলাম আমি। নিরঞ্জনের বিয়ের পরেও কাবেরী আরও বছরখানেক বেঁচেছিল। এই 1 বছর মনের কথা, অনুরোধই হোক কিংবা নির্দেশ হোক, অনিমেষকে জানানোর জন্য ইঙ্গিত ইশারা ছেড়ে কাগজ কলমের সাহায্য নেওয়া শুরু করেছিল। সারাদিনে কম করে 10 বার কাগজে লেখা অনুরোধ পড়তে হতো অনিমেষকে। এখনই বাড়ির দোতলাটা তুলে ফেলো, সামনের শীতেই নিশ্চয়ই নীরু ওর মেমসাহেব বউকে নিয়ে দেশে আসবে আমাদের আশীর্বাদ নেওয়ার জন্য। তখন ওরা থাকবে কোথায়? হোটেলে? পরের পত্রটিতে লেখা থাকতো, হেজিপেজি করে দোতলা বানালে চলবে না, আমেরিকান স্টাইলের ফ্লোর, ঘরের সাজসজ্জা, বাথরুম, টয়লেট বানাবে। দেখো বৌমার যেন কোনো রকম অসুবিধা না হয়। তারপর দিন হয়তো লেখা হতো, ও বলতে ভুলেই গেছি, শীতকালে এলেও এখানে এমন কিছু শীত পড়ে না যে বৌমার শীত লাগবে। ওরা তো ঠান্ডা দেশের মানুষ, তাই আমাদের হালকা শীতেও ওদের গরম লাগবে। তাই গোটা দোতলাটাই যেন সেন্ট্রালি এয়ার কন্ডিশনড হয়, ফ্যানট্যানের বাতাস ওদের সহ্য হবে না। কী সব অবান্তর অনুরোধ, কত সব অবাস্তব প্রত্যাশা! কাবেরীকে অনিমেষ বলতে পারেনি, এসব আশা ছাড়ো, নিরঞ্জনের কাছে তোমার কিংবা আমার
কারোর আশীর্বাদের কোনো মূল্য নেই। মেয়ে বউকে সঙ্গে নিয়ে আসা তো দূরের কথা, নিজে একাও আগামী শীত কেন, ভবিষ্যতের কোনো শীতকালেও নিরঞ্জন এদেশে পা রাখবে না। ও এখন বিয়ের সূত্রে আমেরিকার এত বড় এক সংস্থার মালিকপক্ষের একজন হয়ে গেছে। ওর জীবনে তোমার প্রাসঙ্গিকতা চিরদিনের মতো মুছে গেছে। পারেনি বলতে। এত বড় সত্যি কথাটা মৃত্যু পথযাত্রী কাবেরীকে বলবে কেমন করে? কাবেরী আশঙ্কা মতোই একদিন মারা গেল। ছোট ছেলে সুরঞ্জন মায়ের পারলৌকিক ক্রিয়াকর্ম সারল। অনিমেষ আজকাল কাবেরীকে হারিয়ে যতটা না নিঃসঙ্গ বোধ করে, তার চেয়েও অনেক বেশি অপরাধ বোধে আক্রান্ত হয়ে থাকে। নিরঞ্জনের পেছনে সে নিজে এবং কাবেরীও সাধ্যের সীমা ছাড়িয়ে অর্থ, মনোযোগ, শ্রম ব্যয় করেছিল নিরঞ্জনকে অনেক বড় সাফল্যের মুখ দেখানোর জন্য। তার 1% দিতে পারেনি দ্বিতীয় পুত্র সুরঞ্জনের জন্য। তেমন করে বলতে গেলে অনিমেষ খেয়ালও করেনি তাদের দ্বিতীয় পুত্র বলে কিছু একটা আছে। নিজে নিজেই বাবা মার সম্পূর্ণ অবহেলা নিয়েই সুরঞ্জন বড় হয়েছে। কবে যে সুরঞ্জন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ভালো করে টেরও পায়নি অনিমেষ এবং কাবেরী। একদিন সেই সুরঞ্জন ইতিহাসে অনার্স নিয়ে বিএ পাসটাও করে ফেলল। না কোনো প্রাইভেট টিউটার, না বাবা মার দিক থেকে সামান্য কিছু মনোযোগ, কিছুই চায়নি সুরঞ্জন। সম্পূর্ণ নিজের চেষ্টায় অমানসিক পরিশ্রম করে দক্ষিণ 24 পরগনার প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মথুরাপুরের কোনো একটি প্রাইমারি স্কুলে যোগ দিয়ে সুরঞ্জন যেদিন তার প্রথম মাসের মাইনে অসুস্থ শয্যাশায়ী মার হাতে তুলে দিয়েছিল, সেই দিনই প্রথম কাবেরীর মতো অনিমেষও তীব্র অপরাধবোধে আক্রান্ত হয়ে কেঁদে ফেলেছিল। তবে গোপনে কেঁদেছিল, কেউ দেখতে পায়নি। সংসারে মানুষ বলতে তখন কেবল প্রৌঢ় অনিমেষ আর যুবক সুরঞ্জন। তবু সুরঞ্জন সারাদিনের মধ্যে ঘন্টা আর অনিমেষকে সঙ্গ দেওয়ার সুযোগ পায়। মথুরাপুর তো খুব কাছে নয়। স্কুলে সময় মতো হাজিরা দিতে হলে সুরঞ্জনকে সকাল 9টার মধ্যেই স্নান খাওয়া সেরে বেরিয়ে পড়তে হয়। ফিরতে ফিরতে বিকেল পেরিয়ে সন্ধে। সারাদিন অনিমেষ একা একাই বাড়িতে থাকে। রাঁধুনি আছে, সকালে এসে একসঙ্গে দুবেলা রান্না সেরে রাখে। রাতের খাবার ঢেকে ঢুকে ফ্রিজে রেখে দিয়ে যায়। রাতে সুরঞ্জন ফ্রিজ থেকে খাবারগুলি বের করে গ্যাস ওভেনে গরম করে নিয়ে অনিমেষের সঙ্গে রাতের খাওয়া সেরে নেয়। রাঁধুনি ছাড়াও আছে বাড়ির তোলা কাজের জন্য নিযুক্ত ঠিকে কাজের বউ, কাননের মা। সে অবশ্য একটু বেলায় আসে। বাসনকোসন মেজে ধুয়ে ঘরদোর ঝাড়পোঁছ করে দৈনিক ব্যবহারের কাপড় চোপড় কাচাকাচি করে দিয়ে যায়। দুপুরের খাবারটা তো অনিমেষকে একা একাই সারতে হয়। প্রথম দিকে খুব খারাপ লাগতো। অবসর নেওয়ার পরেও যদিও অনিমেষ কাবেরীর সঙ্গ উপভোগ করতে করতে দুপুরের খাবার খাওয়ার মতো সুখ থেকে বঞ্চিত হয়েছিল। কারণ ডাইনিং টেবিলে অনিমেষের দুপুরের খাবার পরিবেশন করা তো দূরের কথা, কাবেরীর তখন শয্যাটুকু ছেড়ে অনিমেষের পাশে ডাইনিং টেবিলের চেয়ারে বসারও সাধ্য ছিল না। তাই অনিমেষ দুপুরের খাবার খাওয়ার একটা বিচিত্র পদ্ধতি বের করে নিয়েছিল। কাবেরীর শরীর স্পঞ্জ করে দিয়ে সারা শরীরে বেডসোর প্রতিরোধক পাউডার ছড়িয়ে কাবেরীকে হালকা গাউন পরিয়ে দিয়ে নিজেও স্নানটা সেরে নিত। তারপর কাবেরীর জন্য ডাক্তারবাবুর নির্দেশ মতো পথ্য এবং নিজের খাবার নিয়ে কাবেরীর খাটের পাশে রাখা টেবিলে এসে বসত। নিজে একগ্রাস মুখে দেওয়ার পরে কাবেরীর মুখে কাবেরীর জন্য তৈরি গলা ভাত আর স্যুপ চামচে করে তুলে দিত। এভাবেই কাবেরীর সঙ্গ উপভোগ করতে করতে দুপুরের খাবারটা সেরে নিত। অর্ধেক খাওয়ার পরে কাবেরী যখন বাকি পথ্য খেতে অস্বীকারের উদ্দেশ্যে মাথা নাড়ত, তখন অনিমেষও বলতো, বেশ, তাহলে আমিও বাকি ভাত আর খাচ্ছি না বলে অনিমেষ টেবিলের উপর থেকে নিজের ভাতের থালাটা তোলার জন্য কৃত্রিম উদ্যোগ নিত। ঠিক তখনই কাবেরী পুনরায় বাকি পথ্যটুকু গ্রহণ করতে রাজি হয়ে যেত। এখন দুপুরের খাবারটা ডাইনিং টেবিলে একা বসে খেতে হয় অনিমেষকে। নির্জন বাড়িতে অনিমেষের প্রতিটি গ্রাস চেবানোর চকাম চকাম শব্দটা ধ্বনিত হয়। অনিমেষের খাওয়ার পদ্ধতিটা নাকি সভ্য সমাজে অচল। কাবেরী যখন সচল ছিল, অফিসে যাওয়ার প্রস্তুতি হিসেবে দ্রুত খাওয়া শেষ করত।
তখন কাবেরীও অন্তত কিছুক্ষণের জন্য ডাইনিং টেবিলে বসে সঙ্গ দিত অনিমেষকে। তখন তো প্রতি গ্রাস মুখে নিয়ে দ্রুত চিবানোর ফলে এই চকাম চকাম শব্দটা আরও স্পষ্ট হতো। এই নিয়ে কাবেরী কি অনিমেষকে কম খোঁটা দিয়েছে? হাসতে হাসতে বলতো কাবেরী, মুখ হাঁ করে এমনভাবে খাও কেন? তুমি মানুষ না, আজ তো একটা রাক্ষস। ভাতের বদলে মানুষের হাড়গোড় চিবিয়ে খাচ্ছ, তাই শব্দ হচ্ছে চকাম চকাম। ভদ্রভাবে মুখ বুজে খাওয়াটাও শিখলে না। অনিমেষ নির্বিকার ভঙ্গিতে জবাব দিত, হ্যাঁ হ্যাঁ, রাক্ষসই তো, সর্বক্ষণ খিদেই কষ্ট পাই। ছেলে ছাড়া তো তোমাকে একা কখনো পাওয়াই যায় না। রাতেও দুটো না বাজিয়ে কোনো দিন শুতে আসো না। আমি আবার তখন খিদের জ্বালা শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি। এমন পুরুষের খাওয়া ভদ্রলোকের মতো হবে ভাবলে কেমন করে ম্যাডাম? যত বয়স বাড়ছে ততই মাথাটা খারাপ হচ্ছে। ছেলে দুটোর কথাও তো ভাববে নাকি? মুখে যা আসবে তাই বলে দেবে? ওদের কানে গেলে কি ভাববে বলো তো? বুড়ো সন্ধিক্ষণে আশ্চর্য সুন্দর এক রেখাচিত্র এঁকে দিয়ে চাপা গলায় বলতো কাবেরী। তারপর ছেলের ডাক শুনে টেবিল ছেড়ে উঠে যাওয়ার মুহূর্তে কাঁধ ফিরিয়ে নামানো গলায় বলতো, আর তো কটা দিন, নীরুর হায়ার সেকেন্ডারি হয়ে গেলেই আমি ফ্রি। তখন যত ইচ্ছে আমার হাড়গোড় চিবিয়ে খেও। অনিমেষেরও খাওয়ার পাট চুকে যেত তখন। হাত মুখ ধোয়ার জন্য বাথরুমের দিকে যেতে যেতে অনিমেষ শুনিয়ে দিত, তখন আর হাড়গোড় চিবোনোর সময় থাকলে তো তখন হাড়গোড় নিয়ে দুই বুড়ো বুড়ি তন্ত্র সাধনা করব। রোজ দুপুরে খাওয়ার সময়টায় কেন যে অনিমেষের ফেলে আসা দিনের স্মৃতিখণ্ডগুলি নির্জনতার সুযোগ বুঝে শরতের পেঁজা তুলোর মতো টুকরো টুকরো সাদা মেঘ হয়ে ভেসে এসে অনিমেষকে ঘিরে ধরে, অনিমেষ নিজেও ভালো বোঝে না। কাবেরী এবাড়ি ছেড়ে এই শরতের সাদা তুলোর মতো মেঘের কোনো এক খণ্ডের আড়ালে মুখ লুকিয়ে ঠিক এই সময়টাই চকাম শব্দটার মোহেই ফিরে ফিরে আসে। কারণ কাবেরী তো নিজেও কিছু পেল না। সজ্ঞানে না হলেও অজ্ঞানে নিজেরই গর্ভে ধারণ করে প্রসব করা দ্বিতীয় পুত্রটিকে পর্যন্ত সামান্য মাতৃ সান্নিধ্য থেকে বঞ্চিত করে জ্যেষ্ঠ পুত্রকে সব কিছু দিয়ে দেওয়ার মধ্যেও যে একটা অপরাধবোধ থেকে যায়, সেই অপরাধবোধটাই কাবেরীকে মেঘের আড়ালে মৃত্যুর পরেও মুখ লুকিয়ে রাখতে বাধ্য করে। হয়তো, হয়তো, সবটাই তো কেবল হয়তো। তাই হয়তো এই বৈষম্যের শাস্তি দেওয়ার জন্যই নিরঞ্জনের মতো হৃদয়হীন এক আত্মসর্বস্ব পুত্রের রূপ নিয়ে এসেছিলেন কাবেরী অনিমেষের ইষ্টদেবতা। তারই নির্দেশ মতো হয়তো নিরঞ্জন চিরদিনের জন্য মুখ ফিরিয়ে নিয়েছে তাদের শাস্তির ভাণ্ডার পূর্ণ করে দিয়ে যাওয়ার জন্য। না, অনিমেষের মনে এখন কারো ওপর কোনো ক্ষোভ অনুযোগ নেই। এভাবে সংসার চলে না। সুরঞ্জনেরও বয়স হয়েছে। কেবল নিজের নিঃসঙ্গতা নিয়ে দিন কাটালেই তো সুরঞ্জনের যৌবনকাল সীমাহীন হয়ে যাবে না। এবার আর কোনো রকম বৈষম্য রাখল না অনিমেষ। সুরঞ্জনের 28 পূর্ণ হতে না হতেই নিজে পছন্দ করে অতি সাধারণ বাঙালি পরিবারে বেড়ে ওঠা এক মেয়ের সঙ্গে সুরঞ্জনের বিয়ে দিল। অর্চনা ঘরে এলো নতুন পুত্রবধূ হয়ে। আর আশ্চর্য এটাই যে বৌমার আসার অল্প কিছুদিনের মধ্যেই অনিমেষের মন থেকে কনিষ্ঠ সন্তানের প্রতি বৈষম্য করাজনিত অপরাধবোধ সম্পূর্ণ মিলিয়ে গেল। হয়তো কাবেরী এখন যে জগতে আছে আদৌ সেই রকম কোনো জগৎ আছে কি না যেখানে মরণশীল মানুষ মৃত্যুর পরে স্থান পেতে পারে, সে বিষয়ে ন্যূনতম নিশ্চিন্ত না হয়েও অনিমেষ ইদানিং টের পায় কাবেরী এতদিনে শান্তি পেয়েছে। এই কারণে রোজ দুপুরে অর্চনা যখন অনিমেষের খাবার পরিবেশন করে, অনিমেষের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে চেয়ার নিয়ে বসে থাকে। সেই সময়টায় শরতের সাদা মেঘের ভেলা আর উড়ে আসে না অনিমেষের স্মৃতির ভেতরে। প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরি। আজকাল প্রাইমারি স্কুলের শিক্ষকরাও মাসান্তে যে পরিমাণে মাইনে পায় সেটাও খুব উপেক্ষা করার মতো নয়। তবু অনিমেষ অনেক ভেবেচিন্তে অবশেষে বাড়ির দোতলাটা নির্মাণের সিদ্ধান্ত নিল। অনিমেষ আর কদিন আছে। চোখ বুঝলে সুরঞ্জনের মাসিক আয়ের সঙ্গে অনিমেষের ভদ্রস্থ পেনশনের টাকাটা যুক্ত হয়ে সংসারটা বেশ মসৃণভাবে চলছে। সেই পেনশনটাও তো বন্ধ হয়ে যাবে।
এছাড়াও অবসর নেওয়ার সময় যে মোটা টাকা পেয়েছিল অনিমেষ, সেই টাকাটাও নানা উপলক্ষে কমতে শুরু করেছে। তাই সুরঞ্জনের জন্য একটি নিশ্চিন্ত এবং স্থায়ী আয়ের ব্যবস্থা করে দিয়ে যাওয়ার জন্যই অনিমেষ দোতলা নির্মাণের কাজে হাত দিল। দোতলাটা তৈরি হয়ে গেলে সুরঞ্জন, অর্চনা এবং অবশ্যই অদূর ভবিষ্যতে আগত সন্তান নিয়ে একতলায় ভাড়া বসিয়ে দোতলায় বসবাস করতে পারবে। এদিকে এখন যেভাবে বাসস্থানের চাহিদা বাড়ছে, গোটা 3 ঘরের দোতলা থেকে লোভনীয় ভাড়া উঠে আসবে সুরঞ্জনের হাতে। যে ছেলেকে সময়কালে পিতৃমাতৃ স্নেহ থেকে, মনোযোগ থেকে বঞ্চিত করেছিল অনিমেষ এবং কাবেরী, সেই অপরাস্খলনের জন্যই অনিমেষ এমন সিদ্ধান্ত নিল। গতকাল দোতলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করে দিয়েছে লেবার ঠিকাদার হানিফের মজুর মিস্ত্রিরা। আজ সকালে 2 মজুর এসে সদ্য ঢালাই হওয়া ন্যাড়া ছাদের পরিধি বরাবর এক রদ্দা ইট গেঁথে দিয়ে ছাদে জল জমিয়ে রেখে চলে গেছে। এখন 14 দিন জল খাবে ছাদ। তারপর ছাদের শাটারিং সরিয়ে বাকি কাজ শুরু হবে। ফলে এখন মজুর মিস্ত্রিদের কোলাহল নেই। সারাদিন আশ্চর্য স্তব্ধতা গ্রাস করে নিয়েছে বাড়িটাকে। বিকেল পড়ে এলে অনিমেষ গায়ে একটা গরম চাদর জড়িয়ে একতলার বারান্দায় চেয়ার নিয়ে বসল। অঘ্রাণ পেরিয়ে এখন পৌষের শেষ। এবার খোদ কলকাতা শহরেই নাকি যথেষ্ট ঠান্ডা পড়েছে। আর এদিকে তো কথাই নেই। সন্ধ্যার পরে হাড় কাঁপানো শীতে শরীর জবুথবু হয়ে পড়েছে। অর্চনা এসে অনিমেষকে বলল, এখন চা বসাই বাবা? বসাও। অনিমেষ সম্মতি দিল। তারপর কোন খেয়ালে যে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল অনিমেষ নিজেই টের পেল না। দোতলায় উঠে সন্ধ্যার আবছা কুয়াশা জড়ানো আলো আঁধারের ভেতর অনিমেষ দেখল সারি সারি শালের খুঁটি। খুঁটিগুলি ছাদের তক্তাগুলিকে ধরে রেখেছে। সেই তক্তার ওপর লোহা আর কংক্রিটের ঢালাই করা ছাদ। 14 দিন এভাবেই খুঁটিগুলি দোতলার ছাদকে ধরে রাখবে। কংক্রিট জমে জমে শক্ত হয়ে গেলে খুঁটিগুলি সরিয়ে নেবে মজুর মিস্ত্রিরা। তারপর সরানো হবে কাঠের তক্তা বিছিয়ে তৈরি করা পাটাতন। হঠাৎ অনিমেষের শরীর অসম্ভব এক শীতবোধে আক্রান্ত হলো। সর্বাঙ্গ কেঁপে উঠল অনিমেষের। সে কি দেখছে? খুঁটিগুলি গেল কোথায়? সব শালখুঁটি যেন মুহূর্তের মধ্যে কোথাও অদৃশ্য হয়ে গেছে। পরিবর্তে হাড় পাঁজর বেরিয়ে পড়া কঙ্কালসার কাবেরীই যেন তার শীর্ণ 2 হাত দিয়ে সদ্য ঢালাই করা কাঁচা ছাদের পাটাতনটাকে ধরে রেখেছে। আর বলছে অনিমেষকে, ভয় নেই, ছাদ ভেঙে পড়বে না, আমি ধরে আছি। আমার মেম বৌমা থাকার জন্য ছাদ ঢালাই হয়েছে, আমি আগলে ধরে না রাখলে কি মজবুত হবে? এতক্ষণ আপনারা শুনলেন দীপঙ্কর দাশের লেখা গল্প মেম বৌমার ছাদ। আমার গল্প পাঠ ভালো লাগলে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ফলো করে নেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। পরের দিন আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।